দর্শক, একজন অতিথি রয়েছেন আমাদের সাথে, নেদারল্যান্ডস থেকে যুক্ত হবেন ডক্টর রেজাউল করিম, ইমিউনোলজিস্ট, ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ। ডক্টর রেজাউল করিম, স্বাগত আপনাকে চ্যানেল 24 স্টুডিও থেকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি দিয়ে আমরা শুরু করতে চাই, বাংলাদেশে পাওয়া করোনার যে নতুন ধরনটি জানা গেছে, তো এটি কি ধরনের বিপদ বয়ে আনতে পারে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, আসলে করোনা ভাইরাসের যে এই যে ধরন, বিভিন্ন ধরন পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, এটা একটা স্বাভাবিক জিনিস। তো যখন এখন যদি সারা বিশ্বে দেখা হয়, দেখবেন যে করোনা ভাইরাসের কয়েক হাজার ধরন পাওয়া যাবে। কাজেই বাংলাদেশে যে ধরনটা পাওয়া গেছে এটা নর্মাল একটা জিনিস। তো যতটুকু জানা যাচ্ছে পত্রিকা পড়ে, যে এই যে ধরনটা, এর মধ্যে দুই জায়গায় পরিবর্তন এসেছে ওই আরএনএটাতে। তো এর চেয়ে যেটা বড় জিনিস, সেটা দেখতে হবে যে এর ইফেক্টটা কি আমাদের মধ্যে। তো দেখা যাচ্ছে কি, এই করোনা ভাইরাসের ধরনটা ধরা পড়েছে হলো নভেম্বরের প্রথম সপ্তাহে। এখন কিন্তু আমরা অলরেডি 6 থেকে 7 সপ্তাহ পরে। আমরা কিন্তু দেখছি না যে এই যে যে সংক্রমণের হার বাংলাদেশে, এটা কিন্তু বাড়ছে না। আমরা কিন্তু বরং দেখছি সংক্রমণের হার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, তুলনামূলকভাবে কমছে। জি হ্যাঁ। তো কাজেই মানে বাংলাদেশের যে যে ধরনটা আছে, এটা নিয়ে আসলে অত বেশি দুশ্চিন্তার কারণ নাই, এটা নিয়ে আতঙ্কের কোনো কারণ নাই, কিন্তু আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। কিন্তু ইউকে যে ধরনের কথা বলা হচ্ছে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতেও শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এটি প্রায় 70% দ্রুত আক্রান্ত করতে পারে পেশেন্টদেরকে। সেটা কি আমাদের জন্য ভীতির কারণ কিনা? আর আরেকটি, যেহেতু আমরা এখনও ভ্যাকসিন আমাদের কাছে এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে আমাদের আতঙ্কিত হবার কোনো কারণ রয়েছে কিনা? হ্যাঁ, আসলে একটা নতুন খবর আজকে যেটা দেখলাম আমি, ইন্ডিয়াতে 6 জন ওই ইউকে যে ভ্যারিয়েন্ট, জি, তারা ওই ইউকে ভ্যারিয়েন্টের পজিটিভ পাওয়া গেছে। তো এই লোকগুলো কিন্তু ওই ইউকে থেকে ইন্ডিয়াতে ইন করেছেন, তো তাদের মধ্যে কিন্তু পাওয়া গেছে। তো এই যে আপনি যেটা বললেন যে এই যে এই ভাইরাসটার এই ধরনটার ইনফেক্টিভিটি হাই, তো বিজ্ঞানীরা ধারণা করছেন যে এর ইনফেক্টিভিটি 50 থেকে 70% বেড়ে যেতে পারে। তো আসলে ইন্ডিয়ার জন্য যে এই খবরটা, এটা একটা দুঃখজনক খবর। কেননা ইন্ডিয়ারও কিন্তু বাংলাদেশের মতো দেখা যাচ্ছিল যে ইনফেক্টিভিটি যে রেট, এটা কমে যাচ্ছিল। কিন্তু এই যে নতুন একটা ধরন আসায় এখন কি হবে, এটা কিন্তু জানা যাচ্ছে না। তো এক্ষেত্রে মানে বাংলাদেশকে যেটা করতে হবে, যে দেখলাম যে বাংলাদেশ কিন্তু এখনো ইংল্যান্ড থেকে লোক যাচ্ছে। তো শুনলাম যে বাংলাদেশে নাকি কোয়ারেন্টাইন হবে, কিন্তু বাংলাদেশের কোয়ারেন্টাইন যে কিরকম ইফেক্টিভ, এটা প্রশ্ন থেকে যায়। তা যেহেতু ওই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে হলো পাকিস্তান, এরা কিন্তু ইউকের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। শুধু ইউকে পাকিস্তানই না, প্রায় 40টার মতো দেশ সারা বিশ্বে। যেমন আমি নেদারল্যান্ডসে থাকি, নেদারল্যান্ডসের কিন্তু ফ্লাইট যোগাযোগ বন্ধ ইউকের সাথে। তো আসলে যে জিনিসটা করা খুব জরুরি এই মুহূর্তে, তো এই আমাদের সরকারকে ভেবে দেখতে হবে যে ফ্লাইট যোগাযোগটা সপ্তাহ 2-3-এর জন্য যদি বন্ধ রাখা যায়। কেননা আমরা সবাই জানি যে কোয়ারেন্টাইন বাংলাদেশে অত বেশি ইফেক্টিভ না। আর যেটা ভয়ের কারণ, সেটা হলো কি, যে এই যে ইউকের স্ট্রেইনটা, এটা কিন্তু মানে মানুষকে যে মৃত্যু হার বাড়ায় দিচ্ছে তা না, এটা যে মনে করেন যে সিভিয়ার ডিজিজ তৈরি করছে তা না, কিন্তু এটা যে কাজটা করছে সেটা হলো কি, দেখবেন যে ইনফেক্টিভিটি হাই। ইনফেক্টিভিটি হাই হলে কি হবে, দেখবেন যে যারা ভালনারেবল পিপল, যারা হলো এই বয়স্ক লোক, তারা যদি এই ভাইরাস দিয়ে আক্রান্ত হন, তাদের কিন্তু মৃত্যুর যে চান্সটা, এটা বেড়ে যায়। এটা অনেক বেড়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে জানুয়ারির শেষ নাগাদ অথবা ফেব্রুয়ারির শুরুতে হয়তো আমরা ভ্যাকসিন পেয়ে যেতে পারি। যদি পেয়ে যাই আমরা, সেক্ষেত্রে সেই ভ্যাকসিন, যে নতুন ধরনের কথা বলছিলাম আমরা, সেই ধরনটির বিপক্ষে কতটুকু প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, তাহলে আমি আবার যেটা স্পষ্ট করে বলতে চাচ্ছি, যে এই ভাইরাসটা ওই বেশি ছোঁয়াচে, তো কিন্তু এই ভাইরাসটা যে বেশি মৃত্যু হার বানিয়ে দিচ্ছে তা নয়, এবং যে ডিজিজ সেভারিটিস বেড়ে যাচ্ছে তা নয়। তো এই ছোঁয়াচের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে, সেটা হলো যে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো, এই স্বাস্থ্যবিধিগুলো আগে আমরা যত ভালোভাবে মানতাম, তার চেয়েও বেশি ভালোভাবে মানতে হবে। এই স্বাস্থ্যবিধিগুলোর মধ্যে কি পড়ে, দেখবেন যে আপনি যখন বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। তো বাইরে গিয়ে হাত দিয়ে আপনার মুখ, নাক
এবং চোখ স্পর্শ করবেন না। তারপর যখন আর কারোর সাথে কথা বলবেন তখন অথবা মানে সবসময় দেখবেন যে 1.5 মিটার যে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে, এটা এটা বেশ ভালোভাবে মানতে হবে। আর যেটা করতে হবে যে এই যে যদি কারোর সাথে কথা বলতেই হয় তাহলে দেখবেন যে ঘরের বাইরে কথা বলা ভালো হবে, ঘরের ভিতরে না। তো কেননা ঘরের মধ্যে এই ভাইরাসের সার্কুলেশনটা ভালো হয় এবং ভালোভাবে ইনফেক্ট করতে পারে। তারপর যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, হাত দুটো বেশ ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই ধরনের যে স্বাস্থ্যবিধিগুলো, এগুলো আরো ভালো করে মেনে চলতে হবে। এখন যে ভ্যাকসিনের কথা, যে এই ভ্যাকসিন কাজ করবে কি না, তো এই ব্যাপারে যে আসলে যে তথ্যের প্রয়োজন, এই তথ্য এখনো নাই যে ইউকে ভ্যারিয়েন্ট যেটা, সে বিরুদ্ধে কাজ করবে কিনা। কিন্তু আমরা যারা সায়েন্টিস্ট, ইমিউনোলজিস্ট, তারা অনেকটাই শিওর যে এই ভ্যাকসিনগুলো কাজ করবে। কি কারণে কাজ করবে একটু আপনাকে বলি। যে যখন ভ্যাকসিন দেয়া হয় আমাদের শরীরে, তখন দেখবেন যে আমাদের যে টি সেলগুলো আছে, এই টি সেলগুলো ওই অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর টি সেল অ্যাক্টিভেটেড হওয়ার জন্য দেখবেন যে আমাদের যে স্পাইক প্রোটিনটার কথা বললাম ভাইরাসের, এটা হলো এখানে আছে হলো প্রায় 1300টার মতো ছোট ছোট কোড। এখানে শুধুমাত্র 7টা কোডের পরিবর্তন হয়েছে। কাজেই বাকি যে 1300টার মতো সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কাজেই টি সেলের যে ফাংশন এটা ঠিক থাকবে, কোনো সন্দেহ নেই। এরপর যে বিসে অ্যান্টিবডি রেসপন্স বলে একটা কথা আছে, যেটা ওই ভ্যাকসিনটা আমাদেরকে দিতে হবে। তো এখানে একটু সন্দেহ আছে হয়তো যে একটু কমাতে পারে, কিন্তু একটা খেয়াল রাখতে হবে কি, যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় এগুলো অনেক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়। কাজেই ওই অ্যান্টিবডি রেসপন্স যে অনেক কমে যাবে এ ব্যাপারে আমরা সন্দিহান। কাজেই মানে এই ভ্যাকসিন গুলো মানে নতুন যে স্ট্রেন, নতুন যে ভ্যারিয়েন্ট গুলো আছে এর বিরুদ্ধে কাজ করবে বলে আমরা খুবই আশাবাদী। আর কি বিষয় একটু বলবেন যে আমরা গণমাধ্যমের বদৌলতে যতদূর দেখছি যে করোনার ভ্যাকসিন সংগ্রহ করা নিয়ে প্রকাশ্যেই প্রতিযোগিতা হচ্ছে, এটি কেন, কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আসলে দেখবেন যে এই যে করোনার যে ইম্প্যাক্ট প্রতিটা দেশের উপর, ইকোনমি, তারপরে হলো মানুষের উপর, তো এখান থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু সবাই ভ্যাকসিন চাচ্ছে। তো এক্ষেত্রে আসলে একটা জিনিস যেটা হয়ে গেছে সেটা বেশ স্যাড বলতে হয়। এই যে উন্নত দেশগুলো, উন্নত দেশের অনেক দেশেই দেখবেন যে তাদের যে পরিমাণ ভ্যাকসিন দরকার তার চেয়ে কয়েক গুণ বেশি ভ্যাকসিন কিনে রেখেছে। এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে এই যে বিশ্বের প্রায় 92টি দেশ, যেগুলো হলো গরিব দেশ, আর এই দেশগুলোর জন্য যে ভ্যাকসিন এগুলো পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। যেমন এই যে আপনি হয়তো শুনে থাকবেন যে ওই কোভ্যাক্স যে একটা ইনিশিয়েটিভ, এটা হলো WHO, তারপরে হলো সেপা এবং গাভির একটা ইনিশিয়েটিভ। এদের যে উদ্দেশ্য ছিল, যেটা হলো ওই ভ্যাকসিন কালেক্ট করে এই গরিব দেশগুলোকে ভ্যাকসিন 20%, অ্যাটলিস্ট 20% ভ্যাকসিন দেবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই যে ধনী দেশগুলো, এরা যেহেতু প্রয়োজনের তুলনায় বেশি গুণ ভ্যাকসিন কিনে রেখেছে, এই যে কোভ্যাক্স যে ইনিশিয়েটিভ, এরা কিন্তু ভ্যাকসিন পাচ্ছে না। তো কাজেই মানে ওই যে যে সন্দেহটা এখন থেকে যাচ্ছে যে আমাদের মতো গরিব দেশে আসলে কোন সময়ে ভ্যাকসিন আসবে। বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে তারা কিভাবে ভ্যাকসিন সংগ্রহ করতে পারে খুব দ্রুত, পাশাপাশি কোন ভ্যাকসিনগুলো আনা যেতে পারে? হ্যাঁ, আমি আসলে কোন ভ্যাকসিনগুলো এটা নিয়ে আগে একটু শুরু করি, জি, যেহেতু এটা ইম্পর্টেন্ট। যে আসলে এক্ষেত্রে দেখতে হবে যে আমাদের ধনী দেশগুলো তারা কোন ভ্যাকসিনগুলো অর্ডার দিয়েছে। এখানে কিন্তু একটা কারণ আছে, কেননা এই ভ্যাকসিনগুলো যেগুলো বেশি কার্যকরী হবে সেই ভ্যাকসিনগুলো কিন্তু ধনী দেশগুলো অর্ডার দিয়েছে। তো এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে এই যে ইনঅ্যাক্টিভেটেড যে ভ্যাকসিনগুলো, যেটা হলো সিনোভ্যাক, সিনোফার্ম, তারপর হলো ভারত বায়োটেক, এই ভ্যাকসিনগুলো কিন্তু এই যে উন্নত বিশ্ব যেমন EU, তারপরে হলো USA, UK, এরা কিন্তু একটি দেশেও এই ভ্যাকসিনগুলো অর্ডার দেয়নি। এর যে কারণ, যে এই ভ্যাকসিনের কিন্তু কার্যকারিতা নিয়ে একটু আমরা যারা ইমিউনোলজিস্ট তারা একটু সন্দেহ আছে। তো তা আসলে মানে যে ভ্যাকসিনগুলোকে আমাদের দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই যে অ্যাডেনো ভাইরাসের যে ভ্যাকসিন, এক্ষেত্রে যেটা বলবো এই যে বাংলাদেশকে আসলে আরো বেশি করে ওই অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন, এটা হলো প্রি অর্ডার দিতে হবে অন্য উন্নত দেশের মতো। এবং এখানে আর একটা যে ভ্যাকসিন, যেটা বেশ ভালো সেফটি এবং এফিকেসি ডাটা এতক্ষণ পর্যন্ত শো করেছে, সেটা হলো যে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনটা। আচ্ছা, এই ভ্যাকসিনটার কিন্তু আর একটা যেটা ভালো বৈশিষ্ট্য, সেটা হলো এই ভ্যাকসিনটা শুধুমাত্র একটা ডোজ দিতে হয়। তো এটা কিন্তু বিশেষ করে দেখবেন যে যারা গ্রামে থাকেন তারা কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য কতটুকু ইন্টারেস্টেড হবেন এই ব্যাপারে সন্দিহান। কাজেই
একটা ডোজের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কিন্তু বেশ ভালো। আবার এটা কিন্তু ওই $10 রিলেটিভলি নট এক্সপেন্সিভ। তারপর এই যে গামালেয়া ইনস্টিটিউটের যে ভ্যাকসিন স্পুটনিক 5, এই ভ্যাকসিনটাও কিন্তু এতক্ষণ পর্যন্ত ভালো সেফটি এফিকেসি ডাটা শো করছে। তো এক্ষেত্রে বাংলাদেশ এই গামালেয়া ইনস্টিটিউটের সাথেও কোলাবোরেশন করতে পারে, যাতে ভ্যাকসিন প্রি অর্ডার দেওয়া ডক্টর করিম, আরেকটি বিষয় একটু বলবেন যে সেক্ষেত্রে যে ভ্যাকসিনের কথা বলছিলাম, এই ভ্যাকসিন প্রয়োগের পর আসলে কতদিন সুরক্ষা দিবে? এ ধরনের কোনো গবেষণা রয়েছে কিনা আপনাদের কাছে? হ্যাঁ, আসলে মানে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে এমআরএনএ ভ্যাকসিন, জি, এগুলো কিন্তু খুব বেশ সেফটি এফিকেসি খুবই ভালো। কিন্তু এই যে ফাইজার এবং মডার্নার যে ভ্যাকসিন, এগুলো একটু টেম্পারেচার -20 -70 রাখতে হয়। তো বাংলাদেশ সরকার ভেবে দেখতে পারে যে ভ্যাকসিনগুলো বাংলাদেশ পরিবেশের সাথে কতটা সামঞ্জস্য হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু তো এই যে নতুন একটা যে এমআরএনএ যেটা খুব শীঘ্রই হয়তো এসে যাবে, সেটা হলো যে কিওরভ্যাকের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা কিন্তু বাংলাদেশ প্রি অর্ডারের কথা ভেবে দেখতে পারে। তো আবার নোভাভ্যাক্সের যে ভ্যাকসিনটা, এটা কিন্তু মানে সোফার মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো এই ভ্যাকসিনটা বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল করিম আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।